হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের আজকের ক্লাসের টপিক হলো রাইটিং টাস্ক 1 বার গ্রাফ। আমাদের অনেকেরই সমস্যা থাকে রাইটিং টাস্ক 1-এ। আমরা যেহেতু আমাদের চ্যানেলে রাইটিং টাস্ক টুটা কমপ্লিটলি ডিসক্রাইব করেছি, সো এখন আমাদের শুরু হবে রাইটিং টাস্ক 1। রাইটিং টাস্ক 2 আমাদের শেষ। রাইটিং টাস্ক 1 কিন্তু রাইটিং টাস্ক 2 এর থেকে ছোট হয়ে থাকে। এটার মোট 150টা ওয়ার্ড লিখলেই ইনাফ। অ্যান্ড এর আরেকটা বিশেষত্ব হলো রাইটিং টাস্ক 1-এ কোনো কনক্লুশন থাকে না। অনেকেই একটা জিনিস ভুল করে, তারা কনক্লুশন লাগে। আর এখানে এই ভুলটা করা যাবে না, কারণ আপনি এখানে রাইটিং টাস্ক 1টা আমার কাছে কোনো অপিনিয়ন চায়নি। রাইটিং টাস্ক 1টা শুধু আমার কাছে ডেসক্রিপশন চেয়েছে, আমাকে ডিসক্রাইব করতে হবে, আমার কাছে কোনো অপিনিয়ন চাইনি। সো আমরা কোনো কনক্লুশন লিখব না রাইটিং টাস্ক 1-এ। তো শুরু করা যাক রাইটিং টাস্ক 1। প্রথমে আমাদের বুঝতে হবে রাইটিং টাস্ক 1-এর কাজটা কি, বার গ্রাফে আমাদের কাছে কি চায়। আন্ডারস্ট্যান্ড দি বার গ্রাফ। You are required to describe the given information in the form of graph. আপনাকে একটা গ্রাফের ফর্মে কোশ্চেন দেওয়া হবে, সেই কোশ্চেনটাকে ডিসক্রাইব করতে হবে। এগুলো আপনারা সবাই জানেন, তবে অনেকেই বিগিনার আছে যাদের জন্য এই ভিডিওটা। শুধুমাত্র বিগিনার না, সবার জন্যই, তবে বিগিনারদের জন্য এই রাইটিং টাস্ক 1-এ কী চাই সেগুলো আমি ডিসক্রাইব করছি। অ্যান্ড ইউ মাস্ট আইডেন্টিফাই অ্যান্ড ডিসক্রাইব দি কি টেন্স, কম্পেয়ার relevant data and highlight significant features, all in 150 words or more. আপনি 150টা আরও বেশিও লিখতে পারেন, তবে খুব বেশি না যে একটা বড় একটা রচনা হয়ে গেল এমন না। 150-এর জায়গায় আপনি 165 লিখলেন, এমন হতে পারে। আপনাকে এতে কী করতে হবে, মেইন কি টেন্স মানে যে একটা কোনো কিছুর হার বাড়ছে কি কমছে, কম্পেয়ার রিলেভেন্ট ডাটা, দুইটা গ্রুপ বানাতে হবে, দুইটা গ্রুপের ভিতরে ডাটা কম্পেয়ার করতে হবে। দুইটা গ্রুপ কীভাবে বানাবেন এই গ্রুপের ব্যাপারে আমরা পরে আসছি, আগে আমরা এর প্রধান যেগুলো জানা সেগুলো জেনে নিই। কম্পেয়ার করতে হবে, কি টেন্সগুলো আলোচনা করতে হবে, অ্যান্ড হাইলাইট সিগনিফিকেন্ট ফিচার্স, এবং এর ভিতরে কি বিশেষ কিছু জায়গাকে আমাদের হাইলাইট করতে হবে। বিশেষ কিছু জায়গা কি এটা আপনারা বুঝতে পারবেন কোশ্চেনে গেলে বা অ্যান্সার করার সময়। এবার আমরা যাই স্ট্রাকচারে। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার অফ রাইটিং টাস্ক 1। প্রথমে আসবে ইন্ট্রোডাকশন, এরপরে আসবে ওভারভিউ। ইন্ট্রোডাকশনে কি আসে আপনারা সবাই জানেন। প্রথমে একটা কোশ্চেন আসবে, কোশ্চেনটা আমাদের প্যারাফ্রাইজ করতে হবে। ইন্ট্রোডাকশন হলো পরিচয় দিতে হবে, আপনাদের যে গ্রাফটা দিয়েছে সেই গ্রাফটাকে আপনাদের পরিচিত করাতে হবে কার কাছে, এক্সামিনারের কাছে। এটাই হলো ইন্ট্রোডাকশন। ওভারভিউ, এই পুরো গ্রাফের মূল বক্তব্যটা কি, এই গ্রাফে আমরা কি করব, গ্রাফে কি বিশেষ বর্ণনা দেওয়া হয়েছে, কিসের বর্ণনা দেওয়া হয়েছে, এটা কোন দিকে বেড়েছে কোন দিকে কমেছে, এটা কিসের পরিমাণ বেড়েছে কিসের পরিমাণ কমেছে, এগুলো সব ওভারভিউয়ের ভেতর লাগবো। বাট ওভারভিউয়ে কোনো ডিটেইলস বর্ণনা করা যাবে না, এটাই হলো ওভারভিউ। এরপরে আসবে বডি প্যারাগ্রাফ 1, তারপরে আসবে বডি প্যারাগ্রাফ 2। এই বডি প্যারাগ্রাফ 1 অ্যান্ড বডি প্যারাগ্রাফ 2 আমরা কি ইনফরমেশন লিখবো সেটা হলো আমরা দুইটা গ্রুপ তৈরি করব। যে ডেটা দেওয়া থাকবে বার গ্রাফে, সেই বার গ্রাফের ডেটাকে দুই ভাগে বিভক্ত করব, দুইটা গ্রুপ তৈরি করব। যেমন ধরেন দেওয়া আছে 6টা দেশের শিক্ষার হার, 6টা দেশের শিক্ষার হার দেওয়া আছে, বাংলাদেশ, ভারত অ্যান্ড আফগানিস্তান। সাথে আরও 3টা দেশের দেওয়া আছে, ফিনল্যান্ড, ডেনমার্ক অ্যান্ড নরওয়ে। এইবার আমরা কি করব, যে আমাদের এশিয়ার 3টে কান্ট্রি আছে, আমরা এই 3টাকে একটা গ্রুপে রাখতে পারি, কোনো সমস্যা না। আপনারা ফিনল্যান্ডের 2টা এনে এখান থেকে 2টা নিয়েও দিতে পারেন, এটাও কোনো সমস্যা না। আবার ফিনল্যান্ডের ইউরোপের 3টা কান্ট্রি, এই 3টাকে আমরা একসাথে কম্পেয়ার করব। আপনারা এই উল্টাপাল্টাও করতে পারেন, কোনো প্রবলেম নেই। 2টা গ্রুপ বানাতে পারলেই হলো। আমাদের মূল কাজ হলো আমাদের 2টা গ্রুপ বানাতে হবে। আমরা যে কোনো কান্ট্রি নিয়ে গ্রুপ বানাতে পারি, যে কোনো 3টা কান্ট্রি নিয়ে আমরা 2টা গ্রুপ বানাবো। এমনটা অনেকের কোশ্চেন থাকতে পারে যে কখনো 6টার জায়গায় 5টা থাকে, 5টা কান্ট্রি নিয়ে বর্ণনা থাকতে পারে, তখন আমরা কী করব? এমনটা কোনো ম্যান্ডেটরি নয় যে আপনাকে 3টায় গ্রুপ বানাতে হবে। আপনি এই পাশে 3টা ওই পাশে 2টাও রাখতে পারেন। এমনকি যদি 2টা ব্যাপারেই কম্পেয়ার করে, 2টা দেশের কম্পেয়ারই করে, আপনি একটা দেশকে ফার্স্ট বডি প্যারাগ্রাফ 1, আরেকটা দেশকে বডি প্যারাগ্রাফ 2-তে রাখতে পারেন। যদি 3টা নিয়ে করে তাহলে একটা প্যারাগ্রাফে বডি প্যারাগ্রাফ 1-এ 2টা, বডি প্যারাগ্রাফ 2-তে একটা, এভাবে লিখতে পারেন। অবশ্যই বডি প্যারাগ্রাফ 1টা বড় হবে বডি প্যারাগ্রাফ 2 থেকে।
যদি দুইটা আলাদা থাকে, একটা তিনটা আলাদা থাকে এমন সময়, আর যদি সেম থাকে তাহলে আপনারা দুটো বডি প্যারাগ্রাফ সেম লেখার চেষ্টা করবেন, সেম। অ্যান্ড আরেকটা ব্যাপার হলো এই গ্রুপ বানানোর সময় কোনো এই ভাবার দরকার নেই যে এই গ্রুপে ফিট মানে এশিয়ার আছে বলেই যে আমি এটা এই জায়গায় দিব, এই তিনটা দেশ এশিয়ার বলেই যে তিনটা একসাথে রাখতে হবে এমন না, আপনি যে কোনোটা দিতে পারেন। এরপরে বডি প্যারাগ্রাফ এবং এগুলোর স্ট্রাকচারগুলোতে যাই। ইন্ট্রোডাকশন আপনাকে কি করতে হবে, যেমনটা আগেই বলেছি, প্যারাফ্রাইজ করতে হবে কোশ্চেনটা। in the introduction you should paraphrase the information given in the গ্রাফে যে ইনফরমেশনটা আছে সেটাকে প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ করাটা কি আপনারা সবাই জানেন। প্যারাফ্রেজ করতে হলে আপনাকে যে কোশ্চেনটা দেওয়া আছে সেই কোশ্চেনটা একটু অন্যভাবে লিখতে হবে, কোশ্চেন এক্সামিনারের কাছে পরিচিত করা হতে হবে, গ্রাফে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেই ইনফরমেশনটা এক্সামিনারের কাছে পরিচিত করাতে হবে, বাট একটু ডিফারেন্টভাবে, সেম টু সেম আপনি কোশ্চেনে যা আছে সেটা বসাতে পারবেন না। মেক শিওর ইউ ডু নট কপি দি এক্স্যাক্ট ওয়ার্ডস। আপনি সেম টু সেম এক্স্যাক্ট জিনিসটা কপি করতে পারবেন না, করলে মার্ক কমবে। কি হবে? কমলে মার্ক কমবে। ওভারভিউতে কি করব, আমি আগেই ওভারভিউ ডিসক্রাইব করেছি। ইট শুড give a general summary of the key trends and main features without going into too much details এর ভেতর যাওয়া যাবে না, ডিটেলস বর্ণনা করার প্রয়োজন নাই। মেনশন দি ওভারঅল ট্রেন্ড, এখানে ওভারঅল কি আছে আপনি সেটা বর্ণনা করবেন। যেমন ধরেন আমাদের তিনটা এশিয়ার কান্ট্রি, বাংলাদেশ, ইন্ডিয়া এবং আফগানিস্তান, এই তিনটা দেশেই 2020 সালে শিক্ষার হার ছিল 20 থেকে না, এত কম নয়, 60 থেকে 65% ভিতরে। তিনটা দেশেই 2020 সালে শিক্ষার হার ছিল 60 থেকে 65-র ভিতরে। এটা কি হলো? ওভারঅল ট্রেন্ড। এটা হলো ওভারঅল ট্রেন্ড। এবার আমরা যদি ডিটেলসে যাই, 2020 সালে বাংলাদেশের শিক্ষার হার ছিল 61%, 2020 সালে আফগানিস্তানের শিক্ষার হার ছিল 62%, ইন্ডিয়ার শিক্ষার হার ছিল 63%। আপনারা লিখতে পারেন, আমি জাস্ট এক্সাম্পল দিলাম, এভাবে এটা হচ্ছে গিয়ে ডিটেইলস। বাট আমরা যদি ওভারঅল বলি তাহলে কী হবে? 2020 সালে তিনটা দেশেরই শিক্ষার হার ছিল 60 থেকে 65-র ভেতরে। এটা হলো ওভারঅল ট্রেন্ড। অর কম্প্যারিজন বিটুইন গ্রুপস, দুইটা গ্রুপের ভেতরে কম্পেয়ার করবেন কীভাবে? যে 2020 সালে আমাদের এশিয়ার কান্ট্রিগুলোর শিক্ষার হার ছিল 60 থেকে 65-র ভিতরে, এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোর শিক্ষার হার ছিল 75 থেকে 80-র ভেতরে। এটা হলো দুইটা কান্ট্রির ভেতরে কম্প্যারিজন, উইদাউট গোয়িং ইনটু মাস ডিটেইলস। আমরা ডিটেলসে না গিয়ে পুরোটা ডিসক্রাইব করে দিতে পারলাম। আমরা কিন্তু ডিটেলসে যাইনি, তারপরে কিন্তু আমরা পুরোটা বুঝিয়ে দিয়েছি। এটাই হলো ওভারভিউ। এবার আসছে বডি প্যারাগ্রাফ 1। The first body paragraph should focus on describing the key trends and the comparison. Mention any significant details or changes in data. সিগনিফিক্যান্ট ডিটেইলস, এখানে আমরা সেই গুরুত্বপূর্ণ ডেটাগুলো বলবো যে এশিয়ার তিনটা কান্ট্রি, ইন্ডিয়ার ছিল 2020 সালে ছিল 61%, বাংলাদেশে ছিল 62%, আফগানিস্তানে ছিল 63%। এরপর 2022 সালে ড্যাশ 2023 সালে ড্যাশ, আমরা পুরোটাই বর্ণনা করে দিলাম, ডিসক্রাইব করলাম। এবং মেনশন সিগনিফিক্যান্ট ডিটেইলস। এটা সিগনিফিক্যান্ট ডিটেইলস কোনগুলো? সিগনিফিক্যান্ট ডিটেইলস হলো, ধরুন একটা দেশের কোনো একটা সালে খুব অতিরিক্ত বেড়ে গেছে, অন্য দেশগুলোর তুলনায় কিংবা অন্য সালগুলোর তুলনায় অনেক বেশি হয়ে গেছে। যেমন ধরেন আমাদের বাংলাদেশকেই ধরি, যে 2021-22 সালে 61 থেকে 65 ভিতরে ছিল, তবে হঠাৎ করে 2024 সালে এর শিক্ষার হার হয়ে গেছে 75%। এটা কিন্তু হঠাৎ বেড়েছে। এটাকে আমরা যখন হঠাৎ করে বেড়ে যাবে এটাকে আমরা বলতে পারি শার্পলি। তো এটা বেড়েছে শার্পলি। তো মেনশন অ্যানি সিগনিফিক্যান্ট ডিটেইলস, এটা হলো সিগনিফিক্যান্ট ডিটেইলস, যে একটা দেশে হঠাৎ করে অনেক বেশি বেড়ে গেছে, এটা হলো সিগনিফিক্যান্ট ডিটেইলস। চেঞ্জেস ইন দি ডাটা, চেঞ্জেস যেমনটা বললাম যে প্রত্যেকটা সালে কত চেঞ্জ হয়েছে, এগুলো চেঞ্জেস ইন দি ডাটা। সো এটা হলো আমাদের ফার্স্ট বডি প্যারাগ্রাফ। এবার আসছে স্ট্রাকচার। বডি প্যারাগ্রাফেরও একটা স্ট্রাকচার আছে। আপনাদের এই রাইটিং টাস্ক 1-এ গ্রাফ সলভ করার জন্য এইগুলোই
স্ট্রাকচারটা আরও ভালোভাবে বুঝতে হবে। আমরা এসের ক্ষেত্রে এমন স্ট্রাকচার বর্ণনা করিনি যে বডি প্যারাগ্রাফ 1 এর স্ট্রাকচার, সেখানেও বর্ণনা করেছি টপিক সেন্টেন্স, তারপর আসবে এটা, সেভাবে বর্ণনা করেছি। বাট এখানে আসবে, প্রথমে আসবে টপিক সেন্টেন্স। যেমনটা সেম আসে, আপনাকে টপিক সেন্টেন্স মানে কি, টপিক সেন্টেন্স আপনাকে পরিচিত করাতে হবে। আপনি যে 3টা গ্রুপ নিয়ে কথা বলছেন, এই 3টা গ্রুপের ব্যাপারে আপনাকে পরিচিত করাতে হবে। প্রথমে আসবে টপিক সেন্টেন্সটা পরিচয় করানোর জন্য। এরপর আসবে এক্সপ্লেনেশন। আপনি এই 3টা কান্ট্রিতে যে বর্ণনাটা করেছেন সেটার এক্সপ্লেনেশন। 3টা কান্ট্রির ব্যাপারে যেটা বর্ণনা করেছেন যে শিক্ষার হার এত থেকে এত সালের ভিতরে এত বেড়েছে, এবার সেই সালটাই এতটা বেড়েছে, কোন সালে কত বেড়েছে, কোন সালে কতটা কমেছে, এটাই হলো এক্সপ্লেনেশন। এরপর আসবে লিঙ্কিং ওয়ার্ডস। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে লিঙ্কিং ওয়ার্ডস সব জায়গায় নাই কেন? লিঙ্কিং ওয়ার্ডস সব জায়গায় প্রয়োজন হয় না। লিঙ্কিং ওয়ার্ডস এই বডি প্যারাগ্রাফ 1 এর সাথে বডি প্যারাগ্রাফ 2কে সংযুক্ত করতে লিঙ্কিং ওয়ার্ডসের ব্যবহার হয়। সব এসের ক্ষেত্রেও লিঙ্কিং ওয়ার্ডসের ব্যবহার হয় না, সব গ্রাফের ক্ষেত্রেও লিঙ্কিং ওয়ার্ডসের ব্যবহার হয় না। এই বার গ্রাফের ক্ষেত্রে লিঙ্কিং ওয়ার্ডসের ব্যবহার হয়। সো বডি প্যারাগ্রাফ 1 এ আসবে লিঙ্কিং ওয়ার্ডস, কোথায়? 3 নম্বর পজিশনে। লাস্টে আসবে লিঙ্কিং ওয়ার্ডস। লিঙ্কিং সেন্টেন্স দিয়ে আমরা কি করব? বডি প্যারাগ্রাফ 2 এর সাথে বডি প্যারাগ্রাফ 1কে সংযুক্ত করব। আপনারা বুঝতেই পারছেন লিঙ্কিং সেন্টেন্স মানে কি, সংযুক্ত করার জন্য। এরপর আসবে বডি প্যারাগ্রাফ 2। ইন সেকেন্ড বডি প্যারাগ্রাফ ফোকাস অন কম্পেয়ারিং ডেটা ফ্রম আদার গ্রুপস। অন্য গ্রুপের ডেটা নিয়ে কম্পেয়ার করতে হবে, অন্য গ্রুপের যেটা বর্ণনা আছে সেটা নিয়ে এখানে কাজ হবে। বডি প্যারাগ্রাফ 2তে কাজ হবে অন্য গ্রুপের ডেটা নিয়ে। অর প্রেজেন্টিং কন্ট্রাস্টিং ইনফরমেশন। আপনারা এখানে যদি দুইটার ভিতরে বৈপরীত্য থাকে, দুইটার ভিতরে যদি পার্থক্য থাকে, সেটা আপনারা এই বডি প্যারাগ্রাফ 2তে বর্ণনা করবেন, কারণ বডি প্যারাগ্রাফ 2 এর পরে কিন্তু আপনার কোনো প্যারাগ্রাফ আসবে না। সো এখানে আমাদের বডি প্যারাগ্রাফ 2তেই আমাদের শেষ, গ্রাফটা বডি প্যারাগ্রাফ 2তেই শেষ হবে। সো এর ভিতরে যত বাকি যা থাকবে, এই কন্ট্রাস্ট, তারপরে গ্রুপসে আর আদার গ্রুপের ইনফরমেশান যা থাকবে সবটা আমরা বর্ণনা করব কোথায়? বডি প্যারাগ্রাফ 2তে। কম্পেয়ারিং ডেটা অফ আদার গ্রুপস, প্রেজেন্টিং কন্ট্রাস্টিং ইনফরমেশনস, সব আমরা বর্ণনা করব বডি প্যারাগ্রাফ 2তে। এবার আসছে বডি প্যারাগ্রাফ 2 এর স্ট্রাকচার। টপিক সেন্টেন্স সেম, সবগুলোর মতোই সেম। টপিক সেন্টেন্স আসবে ফার্স্টে, এরপর আসবে এক্সপ্লেনেশন, সেম। এক্সপ্লেনেশনে আপনারা জানেন কি করতে হবে, এক্সপ্লেইন করতে হবে। আপনারা যে টপিক সেন্টেন্সে যেটা লিখেছেন সেটা এক্সপ্লেইন করতে হবে। এরপর আসবে এক্সাম্পল দিয়ে আমাদের গ্রাফ শেষ হবে। আমাদের বডি প্যারাগ্রাফ 1-এ ছিল লিঙ্কিং সেন্টেন্স ছিল বডি প্যারাগ্রাফ 2-র সাথে সংযুক্ত করতে, বাট আমাদের গ্রাফ যেহেতু এখানেই শেষ, তো আমাদের আর লিঙ্কিং সেন্টেন্সের প্রয়োজন নেই। আমরা এক্সাম্পল দিয়ে আমাদের গ্রাফটা শেষ করব। আমাদের এখানে কনক্লুশনেরও প্রয়োজন নেই বা অন্য কোনো কিছুর প্রয়োজন নেই, আমাদের এক্সাম্পল দিয়েই গ্রাফ শেষ হবে। এবার আসি একটা এক্সাম্পল কোশ্চেনে। এটা হলো আমাদের একটা এক্সাম্পল কোশ্চেন। Percentage of adults by age groups using the internet from 2003 to 2006। এখানে 2003 থেকে 2006 সালের ভিতরে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এজ গ্রুপ অনুসারে, বয়সের গ্রুপ কোনগুলো, এখানে ইয়ারগুলো দেওয়া আছে 2003, 2004, 2005, 2006। এখানে এদের পার্সেন্টেজ 120, 120, 180, 60, 80, 40, 20, 0। এখানে এজ গ্রুপ কোথায়? এজ গ্রুপ হলো এইগুলো 16 থেকে 24, 25 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64, 65 প্লাস। আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়াং যে জেনারেশন তারাই সবচেয়ে বেশি ইন্টারনেট ইউজ করে। তার ভেতরে এই 16 থেকে 24-এর ভেতরে যারা আছে তারাই সবচেয়ে বেশি ইউজ করে। তারপরে আসে 25 থেকে 44 এবং 25 থেকে 44, 45 থেকে 54, এই দুইটা গ্রুপ সেম পরিমাণ ইউজ করে, এদের ইউজের পরিমাণ সেম, এই দুইটা অলমোস্ট সেম। এই দুইটা গ্রুপের ডেটা ইন্টারনেট ইউজের পরিমাণ অলমোস্ট সেম। সো আমরা কিন্তু এই দুইটাকে একভাবে লিখতে পারি, একটা ইস্যুর ভিতরে, একটা সেন্টেন্সের ভিতরে কিন্তু দুইটা আনতে পারি। এই দুইটা যেহেতু সেম এই জন্য আমরা আনতে পারি, বাট কিছু ডিফারেন্স আছে, যেমন এইটা কম বেশি আছে। সো এখানে আমরা শুধুমাত্র এই একটাকে আনতে পারতাম, বাট আনতে পারবো না, কারণ এখানে অনেক ডিফারেন্স আছে। ফার্স্টে যদি আমাদের এই দুটো সেম এটাই থাকতো তাহলে আমরা আনতে পারতাম, বাট এইটা সেম নয়। এরপরে এইটা সর্বনিম্ন 65 এজের লোকেরা। এবার আসছি অ্যান্সার।
ফার্স্টে ইন্ট্রোডাকশন। দি বার গ্রাফ ইলাস্ট্রেটসকে আপনারা কি লিখতে পারেন? দি বার গ্রাফ শোজ the graph that has been provided, the graph provide us information, এভাবে আপনারা অনেক কিছু লিখতে পারেন, বাট এখানে আমরা কি লিখা আছে? the bar graph illustrates the percentage of adults in 5 different age groups. আমরা 5টা ডিফারেন্ট এজ গ্রুপ দেখেছি using the internet between 2003 to 2006. এখানে ইলাস্ট্রেটসের অনেক সিনোনিম আছে, আপনারা সেই সিনোনিমসগুলো দেখবেন এবং বারবার সিনোনিমস ইউজ করবেন, একই জিনিস ইউজ করবেন না। এবার আসছে ওভারভিউ, ওভারঅল। আপনারা অবশ্যই এই ওভারঅল, ইন টোটাল এইভাবে সিনোনিমস ইউজ করে এইটা শুরু করবেন। ওভারঅল এই ওভারভিউটা শুরু করবেন কীভাবে? ওভারঅল, ইন টোটাল, এইভাবে কোনো একটা টপিকস, এইভাবে কোনো একটা ওয়ার্ড দিয়ে। The youngest age group 16 to 24, এটা হলো একটা age group constantly had the highest proportion of internet users across the years. আমি যেমনটা বললাম, আমরা গ্রাফ দেখেই তো এটা বুঝতে পারছি যে 16 থেকে 24 বছরের ভেতরে যারা আছে তারাই সবচেয়ে বেশি ইন্টারনেট ইউজ করে। While the use among the older age groups was significantly lower, এখানে যাদের বয়স বেশি তারা সবচেয়ে কম ইন্টারনেট ইউজ করে। উইথ এ গ্র্যাজুয়াল ইনক্রিজ ওভার 4 ইয়ার্স পিরিয়ড, 4 বছরে কিন্তু এই সংখ্যাটা বেড়েছে, কমেনি। বয়স্কদের ভেতরেও এই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে 4 বছরে। 2003 থেকে 2006 এর ভেতরে এই 4 বছরে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে, কমেনি। এটাই হলো আমাদের ওভারভিউ। ওভারভিউতে আমরা কি বুঝেছি? যে আমাদের 2016 থেকে 24-এর ভিতরে সবচেয়ে বেশি ইন্টারনেট ইউজ করে এবং সবচেয়ে কম কারা ইউজ করে? এই বয়স্ক লোকেরা, এবং তাদের ভেতরেও এই সংখ্যাটা বেড়েছে। এটা হলো আমাদের ওভারভিউ। আমরা কিন্তু সম্পূর্ণ গ্রাফটা ডিসক্রাইব করে দিয়েছি। এই গ্রাফের মূল বক্তব্য কি, এই গ্রাফে আমাদের কি বুঝিয়েছে সেটা কিন্তু আমরা ওভারভিউতে ডিসক্রাইব করতে পারছি, বাট আমরা কোনো ডিটেইলস দিইনি। এবার আমরা যাব ডিটেইলসে, বর্ণনা করব ডিটেইলসে কি আসছে। বডি প্যারাগ্রাফ 1, the 16 to 24 age group had the highest internet use, এই 16 থেকে 24-এর সবচেয়ে বেশি ইন্টারনেট ইউজ করেছে। which steadily increased from 2002 to 2003 to 2005, এই 2003 থেকে 2005 সালের ভিতরে এদের ইন্টারনেট ইউজের সংখ্যা বেড়েছে। রিচিং এ পিক অ্যাবাউট 100% in 2005 and 2006, এই 2005 এবং 2006 সালে এদের ইন্টারনেটের সংখ্যা, ইন্টারনেট ব্যবহারকারী ছিল 100%, একদম 100% জনগণই ইন্টারনেট ব্যবহার করতো। এটা কি? এইটা কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে যে যেখানে দুইটা সেম সংখ্যা থাকে, এখানে 2005 সালে এবং 2006 সালে ইন্টারনেট ইউজারদের সংখ্যা ছিল সমান। সো আমরা এই দুইটাকে আলাদা আলাদা ডিসক্রাইব না করে একসাথে দুইটা ডিসক্রাইব করে দিছি। 2005 এবং 2006 সালে ছিল 100%। আমরা কিন্তু এটাই করা উচিত, এটা সুন্দর করার জন্য এবং সংক্ষেপে বর্ণনা করার জন্য এটাই ব্যবহার করতে হবে যে 2005 থেকে 2006 সালের ভেতরে এদের সংখ্যা ছিল 100%। আমরা দুইটা আলাদা আলাদা ডিসক্রাইব করতে গেলে ব্যাপারটা সুন্দর দেখাতো না এবং এটা আরও বড় হতো। আমাদের কিন্তু বেশি বড় করা যাবে না, বেশি বড় করলে নেগেটিভ মার্ক আসতে পারে। সিমিলারলি দি 25 to 24, এখানে আরেকটা এজ গ্রুপ saw a rise in users, এখানে এদেরও ভেতরেও রাইজ দেখা দিয়েছে, বৃদ্ধি দেখা দিয়েছে। স্টার্টিং অ্যাট অ্যাবাউট 50% ইন 2003, এদের 2003-এ শুরু ছিল 50% থেকে গ্র্যাজুয়ালি ইনক্রিজ টু অ্যারাউন্ড 80% ইন 2006। আমরা কিন্তু আবারও পুরোটা বর্ণনা করে দিয়েছি সংক্ষেপে। এই পুরোটা এই 2025 থেকে 24 এজ গ্রুপে 2003-এ ছিল 50, 2006-এ ছিল 80, পুরোটা বর্ণনা হয়ে গেছে। This indicates that internet use was more common among younger adults with significant growth over time. এটার দ্বারা কি বোঝা যাচ্ছে? যে ইয়াংদের ভেতরে এই সংখ্যাটা বেশি ছিল এবং এটা দিনের সাথে সাথে বেড়েছে, মানে সময়ের সাথে সাথে এটা বেড়েছে, বেশি ছিলই সাথে আরও বেড়েছে। এটা আমাদের ফার্স্ট বডি প্যারাগ্রাফ হয়ে গেল। এবার আসবে সেকেন্ড বডি প্যারাগ্রাফ। ইন্টারনেট ইউজ ওয়াজ সিগনিফিক্যান্টলি লোয়ার ফ্রম দি ওল্ডার এজ গ্রুপস। এখানে আপনাদের এজ গ্রুপটা এরা কীভাবে তৈরি করেছে? এজ গ্রুপটা তৈরি করেছে যাদের ভিতর বেশি ছিল তাদের দুজনের নিয়ে, ইয়াংদের নিয়ে, এই 45-এর আগে যারা ছিল তাদের নিয়ে ইয়াং গ্রুপ, অ্যান্ড 45 থেকে 65+ এই তিনজনের এজ নিয়ে হয়েছে ওল্ডার গ্রুপ। এখানে ইয়াং এবং ওল্ডের ভিত্তিতে দুইটা গ্রুপ তৈরি করেছে। আপনারাও এই সেম কাজটা করবেন
যে কোনো ব্যাপারে দুইটা গ্রুপ তৈরি করবেন। এখানে ইয়াং এবং ওল্ডারদের নিয়ে গ্রুপ তৈরি করেছে, অন্য আপনাদের যে কোশ্চেন থাকুক সেইভাবে আপনারা গ্রুপ তৈরি করবেন। এখানে তিনটা গ্রুপ, এইটা এবং 65+। For instance, in 45 to 54 and 55 to 64 ages groups, internet use rose from roughly 40% and 20% in 2003. এখানে 2003 এবং about 60% in and 50% respectively by 2006. এখানে 2003 2006 সালে কোন সংখ্যা থেকে কোন সংখ্যায় বেড়েছে সেটা একবারে এই দুইটা এজ গ্রুপের জন্য বর্ণনা করা হয়েছে। যেমন রাফলি 2000 and 20% in 2003, use rose from roughly 40% and 20% in 2003, about 60% and 50% respectively by 2006. এখানে 2003 সালে 45 থেকে 54 ছিল 20% এবং 55 থেকে 64 ছিল 60% and 50% respectively by 2006. এই সংখ্যাটা 2006 সালে আসে 50% দাঁড়ায়। The 65 age group had the lowest internet use starting from between 20%. এদের শুরুই হয় 25+। এই এজ গ্রুপের ইন্টারনেট ইউজ শুরু হয় কত পার্সেন্ট থেকে, 20% থেকে। কত সালে? 2003 সালে। But this number doubled in just under 40 years, 40% by 2006. এতে 2006 সালের ভেতর কত দাঁড়ায়? ডাবল হয়ে যায়, 40% দাঁড়ায়। আমরা জানি এই 40% এবং 20% ডবল, বাট আমাদের লেখা উচিত যে ডাবলড মানে দ্বিগুণ হয়েছিল। হাইলাইটিং দি স্লোয়েস্ট গ্রোথ অ্যামং অল গ্রুপস। সবচাইতে ধীর গতিতে বেড়েছে কোনটা? 65+ এজ গ্রুপে যাদের, তাদের ভেতরে সবচেয়ে ধীর গতিতে ইন্টারনেট ইউজারের সংখ্যা বেড়েছে। এবার আসি কিছু অ্যাডিশনাল টিপস, যেটা হলো ডু নট রাইট এ কনক্লুশন। আগেই বলেছি কনক্লুশন লেখার কোনো প্রয়োজন নাই। ইউজ এ ভ্যারাইটি অফ ভোকাবুলারি। ইনক্রিজের ভোকাবুলারি কী হতে পারে? রাইজ, গ্রো, ক্লাইম, সার্চ, শো। ডিক্রিজে ড্রপ, ফল, ডিক্লাইন, রিডিউস, প্লামেট। এরপরে আসছে শোকে আমরা কি বলতে পারি? ইলাস্ট্রেট, ডেপিক্ট, ডিসপ্লে, ইন্ডিকেট। এগুলো আমাদের ছিল ভোকাবুলারি সিনোনিমস। এইবার আসছে আরেকটা গ্রুপ সিমিলার ডেটা। আমাদের গ্রুপ তৈরি করতে হবে, সব থেকে ইম্পর্টেন্ট গ্রাফের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট গ্রুপ তৈরি করা। আপনাকে গ্রুপ তৈরি করে ডিসক্রাইব করতে হবে। আপনি এক ঢালা সব ডিসক্রাইব করতে পারেন না, আপনাকে গ্রুপ তৈরি করতে হবে। এরপরে আপনারা টাইম ফ্রেজ ইউজ করবেন। টাইম ফ্রেজের আগে ফোকাস অন মেজর টেন্স। মেজর টেন্স কি? মেজর টেন্স হলো যেমন ওই 2000 সব ইয়াংদের ভিতরে সবচেয়ে বেশি ছিল, এটাই হলো মেজর টেন্স। কাদের ভিতর বেশি ছিল? ইয়াংদের ভিতরে, এটা ছিল মেজর টেন্স। এগুলো মেজর টেন্সগুলো মেনশন করবেন। মেনশন মানে উল্লেখ করা। ইউজ টাইম ফ্রেজেস। এটা হলো একটা টাইম ফ্রেজের উদাহরণ। সিন্স দি ডেটা অফেন রিফ্লেক্ট চেঞ্জেস ওভার টাইম। সময়ের পরিবর্তনের সাথে ডেটা যে পরিবর্তনটা হচ্ছে সেটা ডেটা রিফ্লেক্ট করছে বা ডেটা দেখাচ্ছে। এই ডেটাতে কী দেখানো হচ্ছে? সময়ের সাথে যে পরিবর্তনটা হচ্ছে সেইটা। এটা হলো একটা টাইম ফ্রেজ। আপনারা এই ধরনের টাইম ফ্রেজ ইউজ করবেন, সিনোনিমস ইউজ করবেন, মেজর টেন্সগুলো ভালো করে লিখবেন, এই টিপসগুলো ফলো করবেন, তারপরে স্ট্রাকচারগুলো ফলো করবেন। এইভাবে লিখলে অবশ্যই গ্রাফের কোনো সমস্যা আর থাকবে না। অ্যান্ড গ্রাফে আপনারা আরও অনেক ভালো স্কোর করতে পারবেন। আশা করি 8+ স্কোর পাবেন যদি আমার এই টিপসগুলো ফলো করে আপনারা গ্রাফ কোশ্চেন সলভ করেন। সো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর নোটিফিকেশনস। আজকের মতো আমাদের ক্লাস এই পর্যন্তই।